উঠল, তখন তার কানে সাকিনার কাতর আওয়াজ ভেসে এলো। সাকিনা মাটিতে পড়ে যন্ত্রণায় কাঁপছিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং কপালে ঘামের ফোঁটা জমে গিয়েছিল। জুবাইরের হাত থেকে মিষ্টি আর দোলনাটা মাটিতে পড়ে গেল। সে দৌড়ে গিয়ে বলল, সাকিনা, তোমার কি হয়েছে? সাকিনা কষ্ট করে চোখ খুলে দুর্বল কণ্ঠে বলল, জুবায়ের, আমি জানি না কি হয়েছে। হঠাৎ মনে হলো যেন কেউ আমার বুকের উপর ভারী কিছু চাপিয়ে দিয়েছে। সেই পাখিটা কোথায়? জুবায়েরের বুক ধক করে উঠল। সে মিথ্যে বলতে চাইল, কিন্তু তার মুখ থেকে কোনো শব্দ বের হলো না। ঠিক তখনই উঠোনে হঠাৎ জোর বাতাস বইতে লাগল এবং দরজা কাঁপতে লাগল। জুবায়েরের মনে হলো যেন সেই বাতাসের মধ্যে সেই একই আর্তনাদ মিশে আছে যেটা সে সকালে হাভেলিতে শুনেছিল। এটা শুধু শুরু। প্রকৃতি এখন তার প্রতিশোধ নেওয়া শুরু করেছে। রাত ঘনিয়ে এসেছে। জুবায়েরের ঘরের প্রদীপের আলো কাঁপছিল। সাকিনার অবস্থা মুহূর্তে মুহূর্তে খারাপ হতে লাগল। গ্রামের ধাত্রী ভেতরের ঘরে ছিল আর জুবায়ের বাইরে উঠোনে অস্থিরভাবে হাঁটাচলা করছিল। তার চোখ বারবার সেই দোলনার দিকে চলে যাচ্ছিল, যেটা সে আজই বড় শখ করে কিনে এনেছিল। কিন্তু এখন সেই দোলনাটা তার কাছে যেন কোনো ভয়ঙ্কর দৃশ্যের মতো লাগছিল। হাওয়ার শব্দের মধ্যে সে বারবার সেই ডানার ঝাপটানোর শব্দ শুনতে পাচ্ছিল, যেটা সে খাজার হাভেলিতে শুনেছিল। হঠাৎ ঘর থেকে ধাত্রীর আতঙ্কিত কণ্ঠ ভেসে এলো, জুবায়ের, দ্রুত একজন হাকিমকে নিয়ে আসো। এই ব্যাপারটা এখন আমার হাতের বাইরে চলে যাচ্ছে। জুবায়েরের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে খালি পায়ে শহরের দিকে দৌড় দিল। বাগদাদের রাস্তাগুলো তখন প্রায় ফাঁকা ছিল, কিন্তু জুবায়েরের কানে যেন অসংখ্য শব্দ গুঞ্জন করছিল। সে শহরের সবচেয়ে বড় হাকিমের দরজায় গিয়ে পাগলের মতো কড়া নাড়তে লাগল। হাকিম যখন তার অবস্থা দেখলেন, তখন দ্রুত নিজের সরঞ্জাম নিয়ে তার সাথে রওনা হলেন। কিন্তু হয়তো নিয়তির সিদ্ধান্ত ইতিমধ্যেই লেখা হয়ে গিয়েছিল। যখন তারা বাড়িতে পৌঁছলেন, তখন ভেতর থেকে কান্নার আওয়াজ শোনা যাচ্ছিল। জুবায়েরের বুক ধড়ফড় করতে লাগল। সে টলটল করে ঘরে ঢুকল। সেখানে সাকিনা অজ্ঞান হয়ে পড়েছিল, আর ধাত্রীর হাতে একটি ছোট্ট শিশু, একটি ছেলে। কিন্তু শিশুটি একেবারে নিস্তব্ধ ছিল। না সে কাঁদছিল, না নড়ছিল। ধাত্রী